বিসমিল্লাহির রহমানির রহিম। 2021-22 অর্থ বছরের আজকের এই বাজেটের এই সাংবাদিক সম্মেলনে আজকের এই আয়োজিত সাংবাদিক সম্মেলনের ইলেকট্রনিক্স এন্ড প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং বিটিএম এর পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আজকে এই বাজেটের সাংবাদিক সম্মেলনের পূর্বে আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশকে আজকে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা না করে আজকে অথবা আমরা শিল্পের মালিক হয়ে আজকে সাংবাদিক সম্মেলন করার ভাগ্য অথবা আমাদের ঘটতো না। যার উচিলায় আজকে দেশটি স্বাধীন হয়েছে, আমরা আজকে শিল্পের মালিক হয়েছি। আমাদের মতো মধ্যবিত্তের অনেক বেকার যুবক আজ শিল্পের মালিক। আজকে দেশটি স্বাধীন না হলে হয়তো শিল্পের মালিক আমরা হতাম কিনা এটা আল্লাহ পাক ভালো জানেন। আমি তার সাথে গভীর শ্রদ্ধা স্মরণ করছি যার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যার নেতৃত্বে বাংলাদেশ আজকে এশিয়াতে একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ হতে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোভিড-19 এর আক্রান্তে 2019-20 সালের বাংলাদেশের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছিল, সারা বিশ্বের অর্থনীতি কোভিডকে যেভাবে এখন বেচাকার করে দিয়েছিল, দীর্ঘদিন আপনাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ থেকে বঞ্চিত ছিলাম। আপনাদের সাথে সরাসরি সেভাবে আমরা প্রকাশ্যে কথা বলতে পারিনি, কোনো সাংবাদিক সম্মেলন বিগত বাজেটে করতে পারিনি প্যান্ডামিক এবং লকডাউনের কারণে। আমরা সবকিছুকেই উপেক্ষা করে সরকারের সহযোগিতায় আমরা মনে করি যে সরকারের বিভিন্ন স্টিমুলাস প্যাকেজ সহ রাষ্ট্রীয় এবং তত্ত্বাবধানে এবং সরকারের বিশেষ প্রণোদনার জন্য আজকে আমাদের সেক্টরটি হাঁটি পা করে আজকে একটি পর্যায়ে ইনশাআল্লাহ আমরা এসে দাঁড়িয়েছি। এবং এই প্যান্ডামিকের এটা দ্বিতীয় বাজেট। আমরা প্রথম বাজেটকে স্বাগত জানিয়ে আমরা আজকে আমাদের সাংবাদিক ধারাবাহিক আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন বিটিএম প্রাইমারি টেক্সটাইল সেক্টর একটি সংগঠন যা বাংলাদেশের যে একটি প্রাথমিক টেক্সটাইল যা স্পিনিং, উইভিং, ডাইং, ফিনিশিং, প্রসেসিং ইন্ডাস্ট্রি সহ সকল ইন্ডাস্ট্রি জড়িত। এই সংগঠনের সাথে প্রায় 17টি মিল জড়িত। আমাদের এই টেক্সটাইল সেক্টরটি শুধু রপ্তানি খাতে নয়, আমরা স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানিতে আমরা বিশেষ অবদান রেখে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি এখন 2021-22 অর্থ বাজেটের বাস্তবায়নের কয়েকটি উল্লেখ দিক আপনাদেরকে তুলে ধরছি। তাহলে কোভিড-19 মোকাবেলার সাথে সংশ্লিষ্ট উপকরণ, কাঁচামাল আমদানি শুল্ক মুক্তভাবে আমদানি সুবিধা প্রদান, স্বাস্থ্য খাতের সর্বাধিক গুরুত্ব, আগাম কর 4% থেকে 3% ধার্য প্রস্তাব, যার মধ্যে তৈরি পোশাক, বস্ত্র খাতের বিভিন্ন পণ্য রয়েছে। মূলধনী যন্ত্রপাতি শুল্ক 1% বহাল ও যন্ত্রপাতি আমদানি ক্ষেত্রে মূসক বিভাগীয় কর্মকর্তা থেকে প্রত্যয়পত্র সংগ্রহের বিধান বাতিল। একই সাথে বস্ত্র খাতের ফটো সেন্সিটিভ রোটারি স্কিন এবং টেম্পারেচার প্রোব আইটেম দুইটিতে অন্তর্ভুক্ত করে রেয়াতি শুল্কে আমদানি সুবিধা প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয়। এছাড়া বাজেটে 21-22 অর্থ বছরে বাজেট প্রস্তাবনায় টেক্সটাইল খাতে চলমান সুবিধা বহাল রাখা হয়েছে। অন্যদিকে ঘোষিত বাজেটের প্রস্তাবনায় পাবলিক নন পাবলিক ট্রেডেড কোম্পানির কর হ্রাস 22.25 এবং 30% ধার্য সহ একই ব্যক্তি কোম্পানির করের হার 25% নির্ধারণ করা হয়েছে। বাজেটে মূসক ও আমদানি শুল্ক সহ তেমন কোনো নতুন কর ধার্য না করার প্রস্তাবটিকে বিনিয়োগের উৎসাহিত করবে। স্থানীয়ভাবে দেশীয় শিল্পের জন্য কাঁচামাল তৈরি এবং উৎসাহিত করার জন্য মূসক অব্যাহতির মেয়াদ আরো বৃদ্ধি নিঃসন্দেহে ইতিবাচক। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের বহির্বিশ্বে প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের জন্য বাজেটের কতিপয় ক্ষেত্রে যে প্রস্তাব করা হয়েছে তার দূরদর্শী সম্পন্ন। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সফল বাস্তবায়নে টেক্সটাইল খাতে সহায়ক হতে পারে। আমরা মনে করি যে টেক্সটাইল সেক্টর ও পৃথিবীতে মেড ইন বাংলাদেশ পৃথিবীকে পরিচিত করেছে এবং স্থানীয় শিল্পের সহিত টেক্সটাইল শিল্পকে তার সাথে যদি বিষয়টি বিবেচনায় আনা হয় আমরা তাকে স্বাগত জানাবো। সাংবাদিক বন্ধুগণ, তবে বাজেটের প্রস্তাবনায় বিটিএম এর কর্তৃক প্রদত্ত প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব যেমন সকল প্রকার সুতোর উপর থেকে মূল্য সংযোজন কর 3 টাকা ধার্য, কৃত্রিম মাসের সুতায় তৈরি ফ্যাব্রিক, মূসক প্রত্যাহার সহ সকল ফাইবার ও শুল্ক করমুক্ত আমদানি বিষয়টি বিবেচনা না নেওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী গৃহীত উদ্যোগে বাধাগ্রস্ত হবে বলে মনে করি। কেননা এখন পর্যন্ত আমাদের রপ্তানি আয় এবং কর্মসংস্থান টেক্সটাইল ও ক্লোদিং এর গুরুত্ব সর্বাধিক। এছাড়া বহির্বিশ্বে আমাদের টেক্সটাইল ও তৈরি পোশাক ইতিমধ্যে ব্র্যান্ডিং এর পথে রয়েছে। আপনারা জানেন কৃত্রিম মাসের
দ্বারা তৈরি পোশাক ডিজাইন ফ্যাশন বিভিন্নভাবে আনা তুলনামূলক সহজ। এছাড়া বিগত বছরে যে প্রায় 3 লক্ষ টন সুতা বা ম্যানমেড দ্বারা তৈরি সুতা আমদানি হয়েছে এবং স্থানীয়ভাবে আমরা 1 লক্ষ টন উৎপন্ন করেছি। সুতরাং এই অঙ্কটি কম নয়। ম্যানমেড ফাইবার দ্বারা সুতা প্রায় 4 লক্ষ মেট্রিক টন বর্তমানে চাহিদা আছে, যা আমদানি হয়ে আসে। এবং এই সুতার উপর কর যদি প্রত্যাহার করা হয়, তাহলে আমি মনে করি যে ম্যানমেড ফাইবার দ্বারা তৈরি সুতা এদেশে শিল্প আরো বৃদ্ধি পাবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অনেক সচল হবে। এবং ক্যানন টেক্সটাইল এখন শুধু কাঁচামাল তুলা দ্বারা তৈরি সুতা এবং তৎ দ্বারা প্রস্তুতকৃত ফ্যাব্রিক গার্মেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। টেক্সটাইল প্রোডাক্ট তৈরিতে এখন শুধুমাত্র কাঁচা তুলার পলিস্টার, স্টেপল ফাইবার, ভিসকস, ফ্ল্যাক্স ফাইবার ব্যবহৃত হয় না। তৈরি পোশাকের ক্রেতার চাহিদা বা রপ্তানি আদেশের ভিন্নতার প্রেক্ষিতে আমাদের জানা মতে আরো অনেক নাম না জানা ফাইবার সুতা তৈরির জন্য ব্যবহৃত হয়। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় এর কোনো প্রতিফলন নেই। সরকার তৈরি পোশাক খাতে রপ্তানি বৃদ্ধি একই সাথে ব্যাকওয়ার্ড লিগেল ইন্ডাস্ট্রির রপ্তানিতে যথাযথ ভূমিকা নিশ্চিতের বিষয়টি প্রাধান্য দিলেও সামরিক বাজেটটি বিশ্লেষণে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে সম্পর্কে বাজেট যে সকল প্রস্তাব রয়েছে তা কার্যত অপ্রতুল্য এবং প্রচন্ড রপ্তানিকতে বাধাগ্রস্ত করতে পারে। এই প্রসঙ্গে চলতি বাজেটের প্রস্তাবনার মূল্য সংযোজন কর এবং সম্পূরক কর সম্পর্কিত প্রজ্ঞাপনের 18 গ নিম্নোক্ততার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি। পশ্চাৎ সংযোগ শিল্প, যাহা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নামে পরিচিত, প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বা সেবা সরবরাহ কোড পশ্চাৎ সংযোগ শিল্পে প্রতিষ্ঠান এবং কর্তৃক সরবরাহকৃত পণ্য যেসব নিম্নরূপ শর্ত আইনের ধারা 2 এর দফা 62 অধীনে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলিয়া গণ্য করা হবে এবং উক্ত শিল্প প্রতিষ্ঠান 100 বছর রপ্তানিমুখী বন্ডেড ওয়্যারহাউস বা স্পেস বন্ডেড ওয়্যারহাউসে লাইসেন্সধারী প্রতিষ্ঠান অনুকূলে সরবরাহ বা সেবা প্রদান করতে হবে। বিষয়টি বিশালীয় আমি যদি ব্যাখ্যা করি তা হলো যে একদিকে বলা হচ্ছে দেশীয় শিল্পকে উৎসাহিত করার জন্য, অন্যদিকে দেশীয় শিল্পী কোনো মাল যদি যে কোনো শিল্পে বিক্রয় করতে হলে রপ্তানি মুখে তাকে বন্ডের 100% বন্ডের আওতায় আসতে হবে, যা আমি মনে করি একটি আরেকটির সাথে সাংঘর্ষিক। একদিকে আমরা সরকার বলছে আমরা দেশীয় শিল্পকে উৎসাহিত করছি, অন্যদিকে দেশীয় শিল্প কোনো উৎপাদন সরাসরি সে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বিক্রি করার যে সহজ পদ্ধতি ছিল সেটার সাথে যদি 100% যদি বন্ডের রপ্তানি ওয়্যার হাউস ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে ব্যাংকে কোনো এলসি আসলে আমি কোনো মাল বিক্রি করলে আমার যে ক্রেতার যদি 100% বন্ডের ওয়্যার হাউস লাইসেন্স না থাকে, তাহলে আমি তার কাছে পণ্য বিক্রি করতে পারবো না, যা দেশীয় শিল্পের সাথে রপ্তানির সাথে উন্নয়নের সাথে সাংঘর্ষিক আইন। এই প্রসঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের রপ্তানিমুখী নিট সহ স্থানীয়ভাবে যারা নিট পোশাক, ওভেন ফ্যাব্রিক তৈরি রপ্তানি করে থাকেন তাদের মধ্যে অনেকেই বন্ডেড লাইসেন্স নাই। তারা স্থানীয়ভাবে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে রপ্তানির জন্য সুতা, কাপড় পূর্বক তৈরি পোশাকের শিল্পে সরবরাহ করে। এছাড়া আমাদের নিট খাতের 75% বেশি কারখানায় যেহেতু তাদের প্রয়োজনীয় সুতা 80% বেশি স্থানীয়ভাবে সরবরাহ করা হয়, তাই তাদের বন্ড লাইসেন্স প্রয়োজন হয় না। অন্যদিকে প্রচ্ছন্ন রপ্তানিকারকের আমদানি রপ্তানি বাণিজ্যের ধরন ভিন্নতা রয়েছে, তাই আমরা উক্ত প্রজ্ঞাপনের 18 গ সহ অন্যান্য অনুচ্ছেদগুলি প্রয়োগের পূর্বে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ ব্যতি রেখে তা কার্যকর করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট দপ্তর সহ জাতীয় রাজস্ব বোর্ডকে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সাংবাদিক বন্ধুগণ, রপ্তানি বাণিজ্যের খরচ কমানো, স্থানীয় বস্ত্র শিল্পের ন্যায্য স্বার্থ সংরক্ষণের জন্য আমরা উৎসাহ কর্তনের হার 0.25% নির্ধারণ, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন কর্তৃক ওভেন ফেব্রিক ট্যারিফ ভ্যালু পুনর্নির্ধারণ ও টেক্সটাইল খাতে ব্যবহৃত যন্ত্রাংশের উপর আমদানি 1% প্রস্তাব করেছিলাম। আমরা মনে করি আমরা ট্যারিফ বিলের উপর বিষয়টি আপনাদেরকে স্পষ্ট ধারণার জন্য আজকে বলছি যে দীর্ঘ 30 বছর যাবত $3 মূল্যে ট্যারিফ ভ্যালুতে কাপড় যারা আমদানি করে আনে, মাত্র $3 মূল্যে কাপড় আনে। আপনারা জানেন $3 ইকুইভ্যালেন্ট টু 240 টাকা। $3 মূল্যতে তার উপর ট্যাক্স নির্ধারণ করা হয়ে থাকে। তো $3 যদি মূল্য নির্ধারণ করে, এতে করে বাংলাদেশে যে সমস্ত সুটের কাপড় 10,000 টাকা গজে বিক্রি হয় সেই কাপড় আসছে। আমরা মনে করি যেটা অত্যন্ত $3 মানে হলো $1 যদি একেবারে খুব কম মূল্যের 89% ট্যাক্স দিলে সর্বোচ্চ কাপড়ের মূল্য দাঁড়ায় 5। এটা কেজিতে, 1 কেজিতে কাপড় 5 থেকে 6 গজ হয়, কোনো কাপড় 10 গজ হয়। আমরা মনে করি এটি বাংলাদেশের শিল্পের জন্য একটি স্থানীয় শিল্পের একটি বড় অন্তরায়। আমরা ট্যারিফ কমিশন কর্তৃক যে রিপোর্ট পেশ করা হয়, উক্ত রিপোর্টের সাথে
বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড সেই রিপোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা যে মিটিং করি তারা আমাদের সাথে একমত হয় যে বিষয়টি আসলে ন্যায্য নয়। 3 ডলার আমরা বলেছি যদি কোন কাস্টম আইনে যদি মিটারে যদি তা নির্ধারণ করা না যাওয়া হয় তাকে মিনিমাম ট্যারিফ হলো যেন $10 করা হয়। এতে করে দেশের শিল্প বাড়বে এবং সরকার তাতে রাজস্ব আয় অনেক বাড়বে। আমরা সেই ট্যারিফ কমিশনের রিপোর্টটাকে আমরা বাস্তবায়নের জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। আমরা মনে করি বিটিএম কর্তৃক প্রদত্ত উক্ত প্রস্তাবগুলি 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা অন্তর্ভুক্ত হলে সার্বিক টেক্সটাইল তৈরি, পোশাক খাত কোভিড জনিত পরিস্থিতি থেকে উত্তরণ কত পদক্ষেপ নিয়েছে তা ভালোভাবে কাটিয়ে অর্থনীতি আরো অবদান রাখতে পারে। আপনারা জানেন 2018-19 তৈরি পোশাক থেকে রপ্তানি হয় $35 বিলিয়ন, যা 19-20 অর্থাৎ হ্রাস পেয়ে $29 বিলিয়ন এসেছে। আমরা এই হ্রাসের জন্য এই কারণটি চিহ্নিত করেছি, তা হলো সারা বিশ্ব জুড়ে করোনার ভয়াবহতা এত সত্ত্বেও লোকাল ইনপুট ব্যবহারের মাধ্যমে আমাদের তৈরি পোশাক থেকে আরো পরিমাণ আয়ের পরিমাণ হয়েছে $18 বিলিয়ন, যা লোকাল ইনপুট দ্বারা বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হয়েছে প্রায় $13 বিলিয়ন। অন্যদিকে আমদানিকৃত কাপড়ের ব্যবহারের মাধ্যমে সাশ্রয় হচ্ছে $2665 মিলিয়ন। বর্ণিত তথ্যে লোকাল ইনপুটের ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিটেনশনের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ভূমিকা ধারাবাহিকভাবে স্বীকৃত। শুধু আমরা স্থানীয় বাজারই আমাদের বিশাল বাজার, বিগত কোভিডে আমরা স্থানীয় বাজারগুলি আমাদের স্থানীয় শিল্প হারিয়েছে এবং আমরা স্থানীয় বাজার সুরক্ষার জন্য সরকারের কাছে যে প্রস্তাবনাগুলি দিয়েছি সেই প্রস্তাবগুলি আমরা আজকের সংবাদ সম্মেলনের মধ্যে তা আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আগামী 2026 সালের মধ্যে বাংলাদেশের উন্নয়নে দেশের পরিণতি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টার সফল বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত টেক্সটাইল ক্লোথিং দেশের সবচেয়ে সম্পন্ন খাত হিসেবে বিবেচিত। এই বিবেচনা থেকে আমরা মাননীয় অর্থমন্ত্রী সহ সকল প্রকার সুতার উপর 3 টাকা মূল্য সংযোজন কর ধার্য সহ সুতা তৈরি ব্যবহৃত সকল ফাইবারকে শুল্ক মুক্তভাবে আমদানি সুবিধা প্রদানের জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি। একই সাথে ফ্যাব্রিক্সের ট্যারিফ ভ্যালু পুনর্নির্ধারণের প্রস্তাবটি বাস্তবায়ন যদি এখন পর্যন্ত না হয় তাহলে এই লক্ষ্যে সম্পূরক শুল্ক রেগুলেটরি ডিউটি ন্যূনতম 50% ধার্য অনুরোধ করছি। এছাড়া রপ্তানি বাণিজ্য খরচ কমানোর লক্ষ্যে উৎসে আয়কর কর্তনের পূর্বের ন্যায় 0.2% নির্ধারণ সহ টেক্সটাইল শিল্পে ব্যবহৃত সকল প্রকার যন্ত্রাংশের উপর 1% খুচরা যন্ত্রাংশের উপরে 1% শুল্ক প্রদানের মাধ্যমে আমদানি সুবিধা প্রদানের জন্য মাননীয় অর্থমন্ত্রী অনুরোধ জানাচ্ছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা এসে মনোযোগ সহকারে আমাদের বিষয়গুলি অনুধাবন করার জন্য এবং আমাদের দাবিগুলি আপনারা সুন্দরভাবে আপনাদের ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে অভিযোগ করতে চাই এবং আপনাদের আজকে সবাইকে আমাদের সাংবাদিক সম্মেলনে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য সকল সাংবাদিক বন্ধুকে আমি আমার বোর্ড অফ ডাইরেক্টর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো আমার সাংবাদিক এখানে শেষ করছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন তৈরি আছি। যিনি প্রশ্ন করবেন তাকে মাইকটা একটু দেন। হ্যাঁ, আমি আবুবকর মুহিউদ্দিন সমকালীন কাজ করি। এখানে আপনি একটা প্রস্তাব করেছেন যে ম্যানমেড ফাইবারের উপরে সরকার আপনাদের প্রত্যাশিত দাবি সেটা তারা পূরণ করেনি। এই প্রত্যাশিত দাবিটা কি ছিল? হ্যাঁ, আর দুই হচ্ছে যে ম্যানমেড ফাইবার একটা বিশেষ ধরনের ব্যবস্থা, এখানে অনেক কৌশলের বিষয় আছে, সেই বিষয়ে আপনারা প্রস্তুত আছেন কিনা? কারণ আমরা জানি এই যাবৎ বাংলাদেশে এই সেক্টরের গ্রোথ রেট একেবারেই মিনিমাম। আপনার কতটা প্রস্তুত? আমরা এই ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত। আমাদের কাছে যে টেকনোলজি আছে পৃথিবীর সবচেয়ে সেরা টেকনোলজি আমাদের টেক্সটাইল সেক্টরে আছে। বিশেষ করে আমাদের অ্যাসোসিয়েশনে যে সমস্ত মিল কারখানাগুলি আছে যারা এটা কিন্তু করছেন পৃথিবীর সেরা টেকনোলজি দ্বারা আমরা কাজ করছি। ম্যানমেড ফাইবারের গ্রোথ রেট কমার একটি কারণ তার হলো হাই রেট। গত বছর এটার উপরে 80 এবং 80 দুটিই ধার্য ছিল এবং আমরা বলছি যদি এই ডিউটিটাকে যদি প্রত্যাহার করা হতো, কাঁচামাল যদি আমরা আমদানি করতে পারতাম। ম্যানমেড ফাইবার দুই ধরনের হয়। এক ধরনের ম্যানমেড ফাইবার হলো পেট্রোকেমিক্যাল থেকে হয়, যেটা দ্বারা মনোফিলামেন্ট, মাল্টিফিলামেন্ট, ফিলামেন্ট আর স্ট্যাপল ফাইবার একটা ধরনের। আরেকটা হয় যেটা হলো বিভিন্ন উদ্ভিদ থেকে হয়, সেটা হলো ভিসকস, ট্রান্সিল সহ অনেক ধরনের মাল্টি ফাইবার হচ্ছে এবং তার পৃথিবী যত বাড়ছে তার কিন্তু ডাইভার্সিফিকেশন হচ্ছে এবং সেক্ষেত্রে রিসাইকেল নিয়ে ব্যবহার হচ্ছে। আমরা মনে করি
যে আমরা বলছিলাম যে প্রায় 30% ডিমান্ডে চলে গেছে এখন, কিন্তু বিভিন্ন রকমের ফ্যান্সি আইটেম হচ্ছে। আমরা যদি সরকার যদি এই সরকার আমরা গত বছর দিচ্ছি 3.5 লক্ষ মেট্রিক টন, তথ্য মোতাবেক রাজস্ব বোর্ডের তথ্য মোতাবেক 3.5 লক্ষ মেট্রিক টন কিন্তু সুতা আমদানি হয়েছে। এগুলি যদি আমাদের ডিউটি ফ্রি থাকতো, আমাদের মধ্যে ডিউটি যদি থাকতো, ব্যবহারটা বাড়তো। আর আমরা মনে করি পলিস্টার সুতা সাধারণত যে সমস্ত কাপড় হয়, নর্থ বেঙ্গলে শীতকালে যে চাদরগুলি হয়, যে সমস্ত গরিবের কাপড় হয়, আপনারা দেখছেন বিভিন্ন পলিস্টার কাপড় হয়, যেগুলি সাধারণত দরিদ্র জনগোষ্ঠীর যেটা কাপড় তৈরি হয়, সেটার উপর যদি 6 টাকা বর্তমানে ভ্যাট আছে, আমরা বলছি সেটা সমহারে কটনের মধ্যে করা হোক। একটি ভ্রান্ত ধারণা এনবিআর আছে, তারা বলছে যে পলিস্টারের উপরে সুতা দিয়ে নাকি কাপড় বেশি প্রস্তুত হয়, কিন্তু সেটা কোন কাউন্ট? পলিস্টারের কাউন্ট বেঁধে আপনি যদি সেটা কিন্তু শুধু পলিস্টার একই কাউন্ট, যদি সেটা যদি ফাইন হয় সেটা তো অনেক হবে। সেটা তো বড় লোকের কাপড়ে পলিস্টার যেটা ফাইন হবে, সেটা হলো ইউনিটিকা, টরে, এই সমস্ত জর্জেট। আপনি যদি সেটা যদি আপনি কাপড় বানান, শিফন কাপড় বানান, সেগুলি 1 পাউন্ড সুতায় ব্যাগ 1 কেজি সুতায় 12 গজ কাপড় হয়। শিফন কাপড় তো অনেক দামি কাপড়। কিন্তু আমরা যদি সাধারণ গরিবের যে কাপড় বানাই ম্যানমেড ফাইবার দিয়ে, যেটা স্ট্যাপল ফাইবার দেয়, যেটাকে আমরা লোন কাপড় যেটা দেওয়া হয়, যেটাকে আমাকে সুতা বলা হয়, আমাদের এই স্ট্যাপল ফাইবারটা যে সুতাটা হয়, সেটা তো গরিবের কাপড় বানানো হয়। আমরা মনে করি যে সরকারের বিষয়টি বিবেচনায় নেবে। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, যেরকম আপনাদের জ্যাকেটের যে কাপড়টা হয়, জ্যাকেট, আমরা রেইনকোট, জ্যাকেট, তারপরে আপনার যে ওভারকোট, এগুলি শুরু করে বিভিন্ন ধরনের পলিস্টার কিন্তু ব্যবহার আছে, প্যারাসুটের কাপড়, আজকে যে প্রফেটের কাপড়, এগুলি কিন্তু পারে না, এগুলি সব ম্যানমেড ফাইবার দিয়ে হচ্ছে। কি বলেন? আমি প্রান্ত বিশ্বাস, টেক্সটাইল ফোকাস ম্যাগাজিন থেকে বলছি। বর্তমান কটন প্রাইসের যে হাইকটা, এইটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমান বাজেটে কোনো প্রতিফলন আছে কিনা, এবং আপনাদের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা আপনাদের এই বাজেটে যদি কোনো প্রতিফলন থাকে, সেটা আপনাদের জন্য মানে সুফল আনছে কিনা, সেই বিষয়ে কি জানতে চাচ্ছি। আপনি কি কটন বলছেন না সুতা বলছেন, কোনটা? কটন, কটন, র কটন। র কটন আমরা নিজেরা উৎপাদন করি না বাংলাদেশে। বাংলাদেশে বর্তমানে আমাদের র কটনের চাহিদা 82 লক্ষ বেইন, আমরা উৎপন্ন করি মাত্র 1,50,000 বেইন। বাংলাদেশে 99.50 আমাদের পার্সেন্টেজ র কটন আমদানি হয়ে আছে। সুতরাং র কটন প্রাইস নিয়ন্ত্রণ সরকার বা আমাদের কেউ হাতে নেই, এটা ইন্টারন্যাশনাল কটন এক্সচেঞ্জ কমোডিটি কন্ট্রোল, যেটাকে বলা হয় নিউ ইয়র্ক এক্সচেঞ্জ থেকে এটা কন্ট্রোল হয়। সুতরাং এই বাজারটা কেউ হাতেই নাই, এই বাজারটা অনেকটা এক্সচেঞ্জের মাধ্যমে বেচাকেনি সারা পৃথিবীতে হচ্ছে। এটা অনেকটা গোল্ড, এটাকে হোয়াইট গোল্ড বলা হয় এই কারণে, যেহেতু এটা বেচাকেনি হয় এক্সচেঞ্জের মাধ্যমে। আমি আপনাদের বলতে এই নিউজ থেকে বলছি, বাজেটে নিয়ে যে বন্ড লাইসেন্স নিয়ে যে বাধ্যবাধকতা, এইটা আপনারা প্রত্যাহার করার সুযোগ কেন যাচ্ছেন? এই খাতকে এই পদক্ষেপটা কিভাবে বাধাগ্রস্ত করবে? আচ্ছা, আমি বলি, সরকার বলতেছে যে আমরা দেশীয় শিল্পকে উৎসাহিত করতেছি। এখন আমি মাল বানাবো, আমার থেকে যিনি এক্সপোর্টের জন্য নেবেন, উনি ব্যাক টু ব্যাক এলসি দিবেন। ব্যাক টু ব্যাক এলসি দিলে তার অর্থ সেটাতে আমি কোনো ভ্যাট নাই। আর আমি যখন ব্যাক টু ব্যাক এলসি বাইরে বেচবো, তখন আমি নির্ধারিত ভ্যাট প্রদান করব। সেই ক্ষেত্রে যদি সরকার বাধ্যবাধক দেশীয় শিল্পকে উৎসাহিত করতে চায়, তাহলে মাঝখানে যদি বন্ডের একটি এই দুটো আইনি জটিলতা রাখি, কাউ বন্ডের রিনিউ নাই, কাউ বন্ডের এক্সচেঞ্জ নাই, তাহলে তো দেশীয় শিল্প উৎপন্ন হবে না। আপনি একদিকে বলছেন দেশীয় শিল্পকে আমরা উৎসাহিত করতে চাই, অন্যদিকে আমি যদি আপনার কাছে মাল বিক্রি করি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে বন্ডের প্রয়োজন নেই। আর আমি যদি ব্যাক টু ব্যাকের বাইরে বিক্রি করি, তাহলে আমি সরকারের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করবো। আমাকে দুইটা ইনস্ট্রুমেন্ট আমার জন্য আছে। একটা ইনস্ট্রুমেন্ট হলো আমার ব্যাক টু ব্যাক এলসি, সেকেন্ড ইনস্ট্রুমেন্ট হলো আমাকে মূসক কেটে মাল বিক্রি করতে হবে। এখন আমি যদি আপনাকে ব্যাক টু ব্যাক দিই, সেখানেও আমার মূসক দিতে হয়, সেই মূসকটা জিরো মূসকে যায়। সেটা ব্যাক টু ব্যাক এলসি ডকুমেন্ট দিয়ে আমি মূসক কাটি, আরটা যদি ব্যাক টু ব্যাক মূসককে আমি যদি কাটতে যাই ডকুমেন্ট ছাড়া, তাহলে সেক্ষেত্রে আমাকে 3 টাকা হারে ভ্যাট দিতে হবে, ঘটনা আর পলিস্টারে 6 টাকা দিতে হবে। তো এই ক্ষেত্রে আইনি এত বিষয়টাকে এত আইনি জটিলতা করার কারণটা কি না, আমার বোধ হয় না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে সরকার তার ব্যয়টা আসলে কিভাবে নির্মাণ করবে, এই জায়গাটা একটু ক্লিয়ার করবে। এগুলো যে কালকে বিসিএস একটা সমালোচনা করেছে, সেখানে তারা সোর্স রেটের কথা 0.5% এটা রাখলে তারা এটাই তাদের স্থিতিশীল থাকে, তার সেটা যাচ্ছে। কিন্তু আপনারা আজকে বলতেছেন যে এটা কমিয়ে 0.2% করা উচিত, মানে এটা আপনারা কোন যুক্তি যেটা? আচ্ছা, আমরা বলতেছি
আমরা যে আজকে বাজেট সম্মেলন আমরা যে প্রস্তাব করি এখানে প্রথমে আমরা ট্যাক্সের কমানোর কথা বলিনি, কিন্তু আমরা ট্যাক্স কমানো, সরকার ট্যাক্স না দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছি, আপনি বোধহয় ভালো করে করেননি। আমরা বলছি যে যে আপনি আমাকে দেশের শিল্পকে উৎসাহ করছেন, আর দিকে অন্যদিকে আমাকে আবার আপনি আমাকে বন্ডের আওতায় নিয়ে যাচ্ছেন, এটা আমাকে বাধাগ্রস্ত হবে আমার শিল্প উন্নয়নে। আমরা 25% এই জন্য বলছি, আগে আমি সুতা বিক্রি করতাম $2 $2.50, সেখানে আমি 25% ট্যাক্স দিলে আমার ট্যাক্স যেটা আসতো 50 পয়সা দিলে যেটা আসতো, এখন আমার সুতা বিক্রি হয় $4 থেকে $5, আমার তো টার্নওভার বাড়ছে। সুতরাং আমাকে আপনি 25% নিলে আপনার ট্যাক্স কমবে না, বরং ট্যাক্স বাড়বে। আমরা মনে করি যেখানে আগে যে কোম্পানি টার্নওভার তো $3 মিলিয়ন, তার টার্নওভার প্রাইসের তুলার দাম সুতার দাম বাড়ার কারণে টার্নওভার গিয়ে দাঁড়িয়েছে আমার $5 মিলিয়ন। স্বাভাবিকভাবে 0.25% ট্যাক্স কমবে না। আমরা সরকারকে উন্নয়নের বাজেটের পক্ষে, কিন্তু সরকার গত বছর যে উন্নয়ন বাজেট করেছে তার 21% বাস্তবায়ন করতে পেরেছে, আর তার রাজস্ব আদায়ের টোটাল এখনো 1,03,000 কোটি টাকা আদায় করতে পারে না, হাতে আছে 2 মাস, 1,97,000 কোটি টাকা আদায় হয়েছে। আমরা সরকার বাজেটকে এই জন্য আমরা অভিনন্দন জানাই যে সরকার যেবার স্বাস্থ্য সুরক্ষা খাতে কোভিডের জন্য 10,000 কোটি টাকা, কৃষি ভর্তুকির জন্য অতিরিক্ত আরো 9,500 কোটি টাকা সহ, এবং ইমার্জেন্সি ফান্ডের জন্য 5,500 কোটি টাকা সহ, স্থানীয় শিল্পকে উন্নয়নের জন্য 10 বছরের ভ্যাট অব্যাহতি দেওয়া, এগুলি আনার কারণে আজকে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলি আসবে, স্যামসাং থেকে শুরু করে সনি, বড় বড় কোম্পানিগুলি তার ইলেকট্রনিক্স কোম্পানিগুলি এই দেশে তার শিল্প করে এই সুযোগ সাগর করে। পৃথিবীতে সেই সমস্ত কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি যে ট্যাক্সের সুযোগ সুবিধা থাকে, আমরা সেই ক্ষেত্রে বলছি এটার জন্য 2-4টা আইনি জটিলতার কারণে আমরা এখানে বলিনি যে সরকারের কোনো বাজেট, আমরা বাজেটের উপর আমাদের উপর কোনো করের বোঝা চাপানো হয়নি। আমরা যেটা চাচ্ছি যে কিছু আইনি জটিলতার কারণে দেশে শিল্প ক্ষতি করছে। একটা হলো ট্যারিফ কমিশনের যে বিষয়টি, যে $3 পার কেজি কাপড় আসে, পৃথিবীর ইতিহাসে $3 যেখানে সুতা নাই সেখানে $3 কাপড় কিভাবে আসে, সেটা আমরা বলছি অবাস্তব। 30 বছর আগে $3 কাপড় আছে, আর বর্তমান $3 কাপড় তো এক নয়। সুতরাং আমরা বলছি 30 বছর আগে যে আইন ছিল $3 পার কেজি কাপড়, পৃথিবীতে কোথায় এত সস্তা কাপড় নাই $3 কাপড় আসবে। তার উপর 89% ট্যাক্স দিলে সব মিলে $5 পার কেজি হয়। তো $5 যদি আপনি কাপড় আনেন, কোনো কাপড়ের ক্ষেত্রে দেখা যায় আপনি যারা সুতির কাপড় পরেন এই কাপড়গুলিও $3 আসছে। একটা সুট যদি আপনি যে ফেরদৌস টেলার, বিভিন্ন টেলার বানাইতে যান, একটা সুটের দাম 30,000 টাকা, সেখানে সেলাইয়ের দাম 10,000 টাকা, বাকি 20,000 টাকা আপনি একটা সুট মানে 3 গজ কাপড় লাগে, 20,000 টাকা কাপড়ের দাম, এই কাপড় কিন্তু $3 আসছে। আমরা বলতেছি যে দেশীয় শিল্পকে বাঁচানোর জন্য আপনার এই ট্যারিফ কমিশনের রিপোর্টটাকে বাস্তবায়ন করা হবে, এবং এটাতে রাজস্ব বৃদ্ধি পাবে, সরকার অনেক টাকা রাজস্ব হচ্ছে। আর ডেইলি স্টার থেকে বলেন, হ্যাঁ ডেইলি স্টার আমি ডেইলি স্টারে আছি। প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন যে ম্যানমেড ফাইবারের ইনভেস্টমেন্ট বাড়বে, তারপর ম্যানমেড ফাইবার, এটা সত্যি যে ম্যানমেড ফাইবার আপনি দিতেই হবে, কারণ গ্লোবাল ফ্যাশন ট্রেন্ড এই দিকেই যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে আমাদের কটন ইয়ার্ন যেটা আমরা উৎপাদন করি এটা 80%, আর 20% হলো আপনাদের ম্যানমেড ফাইবার। আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনারা আসলে কি চাচ্ছেন, যে কটনকে রিপ্লেস করবেন নাকি না নিউ ইনভেস্টমেন্ট করবেন? যদি ম্যানমেড ফাইবারের আমাদের কটন তো আমাদের যা ডিমান্ড আছে, আপনাদের শেষ হইছে না, আমার আরেকটু আছে। সেটা হচ্ছে যে যদি ধরেন যে আপনারা যে সুবিধাটা চাচ্ছেন ম্যানমেড ফাইবারে, যদি এই সুবিধা দেওয়া হয় তাহলে আগামী 10 বছরে বাংলাদেশের ম্যানমেড ফাইবারের অবস্থানটা কোথায় যাবে? আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে আপনারা বাজেটকে কেন স্বাগতম জানাচ্ছেন? আপনাদের এত অভিযোগ, তাহলে এট দ্য সেম টাইম আপনি স্বাগতম জানাচ্ছেন, আবার এটা সমালোচনা করছেন। না আমরা বাজেটের সমালোচনা করছি না, আমরা বলছি যে আমরা বাজেটকে স্বাগত দিচ্ছি। আমরা বাজেটে বাংলাদেশ শুধু টেক্সটাইল সেক্টর নিয়ে নয়, বাংলাদেশ বৃহৎ একটি দেশ, দেশ বেঁচে থাকলে আমাদের টেক্সটাইল চলবে। আমরা আগে দেশকে বাঁচানোর কথা বলছি, যে আমাদের দেশে কোভিডের স্বাস্থ্য খাতে সরকারের এবং কৃষি খাতকে, এই সমস্ত খাত বেঁচে থাকলে আমাদের দেশের শিল্প টিকে থাকবে। আগে দেশ বাঁচবে, তারপর টেক্সটাইল বাঁচবে। আমরা সেই জন্য স্বাগত জানাচ্ছি, আমাদের অভিযোগ নয়। আমরা বললাম যে ম্যানমেড ফাইবারের উপরে আমরা যেটা বলছেন, আপনি এটা 20% না 30% এখন ডিমান্ড। আপনি যে গার্মেন্টসে যে সেলাই সুতা যা সব হয় ম্যানমেড ফাইবার দিয়ে সুতা হয়, এটা কিন্তু কোনো কটন সুতা না। টোটাল আপনি যে দেখতেছেন যে অ্যাপারেল সেক্টরে যত সেলাই সুতা আছে সব সেলাই সুতা কিন্তু ম্যানমেড ফাইবার, নট দা কোনো কটন সুতা নয়। নাম্বার 2, ম্যানমেড ফাইবার দ্বারা আজকে আমরা এটা বিভিন্ন ফেন্স আইটেম হচ্ছে এবং বিভিন্ন রকমের কাপড় তৈরি হচ্ছে এবং ফ্যাশন ডিজাইন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। সেখানে মিলাজ আছে, মিলাজের মধ্যে 5% দেখা যায় যে
সেখানে পলিস্টার, বাকিটা হলো ম্যানমেড ফাইবার, বাকি 90%, কোনো কোনো ক্ষেত্রে 10%, কোনো কোনো ফ্যাশনের ক্ষেত্রে 20%, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ভিসকোসে 100% হয়। আপনারা যে লিনিয়ার কাপড় পরছেন, ভিসকোসে যে কাপড় পরছেন, সেটা কিন্তু 100% কিন্তু ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবার বলতে এটা উদ্ভিদ থেকে হয়। এখন উদ্ভিদ থেকে যে কাপড় হয় সেটা তো ন্যাচারাল, সেটা তো ম্যানমেড ফাইবারের কিন্তু এক্সপোর্টে ফেলানো হয়েছে। আমরা বারবার বলছি যে যে সমস্ত কাপড় ন্যাচারাল, কাঠ থেকে, বাঁশ থেকে, কাগজ থেকে বাই প্রোডাক্ট হয়, এগুলিকে ন্যাচারাল ফাইবারের মধ্যে আনার জন্য, কিন্তু সেগুলিকে ম্যানমেড ফাইবারের মধ্যে রাখা হয়েছে। আমরা বারবার বলা পড়ে এবং সেখানে স্পষ্ট লেখা আছে যাতে কটনের আধিক্যতা বেশি থাকবে। আধিক্যতা বলতে আমরা বলছি যে 50% 51% হলেই সেটা আধিক্যতা হয়ে যায়। সেখানে কিন্তু দেখা যাচ্ছে আধিক্যতার বিষয়টা কি প্রাধান্য দেওয়া হচ্ছে না। যদি কোনো কারণে 1% পলিস্টার থাকে সেটার মধ্যে পুরো পলিস্টারের ট্যাক্স ইম্পোজ করা হয়। আমরা বলছি যে আমাদের টেক্সটাইল সেক্টরকে যে যদি বন্ডের আওতায় সবাইকে 100% নিয়ে আসা হয়, তাহলে আমাদের দেশীয় শিল্প যারা আছে তারা ব্যাক টু ব্যাক এসির মাধ্যমে আমরা বলছি ইনস্ট্রুমেন্ট হবে আমার রপ্তানি ইনস্ট্রুমেন্ট, এবং স্থানীয় বাজারে আমরা বিক্রি করলে আমরা মূসকের মাধ্যমে ব্যাট চালান জমা দিয়ে বিক্রি করব। আর আমরা যদি রপ্তানি করি সেক্ষেত্রে আমারও মূসক ইস্যু হয়, সেটা জিরো মূসক ইস্যু হয়, এবং সেক্ষেত্রে ব্যাক টু ব্যাকই আমার ইনস্ট্রুমেন্ট। আমরা এই জন্যই বলছি যে সার্বিকভাবে যেহেতু আমাদের ট্যাক্সের কর্পোরেট ট্যাক্সটা কমানো হয়েছে এবং আমাদের অন্যান্য ট্যাক্সগুলি কম, ব্যক্তি ট্যাক্স কমানোর কারণে আমরা বাজারকে এই জন্য স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ইত্তেফাকে নাই না? আচ্ছা, বিজনেস সেন্টারে গত বাজেটে ইত্তেফাকে ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনি বন্ড ইস্যু নিয়ে বলছিলেন যে লোকাল অ্যাক্টিভিশন থেকে অ্যালোকেশন ফ্যাক্টরি মাধ্যমে সরবরাহ করার ক্ষেত্রে যে বন্ড লাইসেন্সের বাধ্যবাধকতা সেটা যাতে প্রত্যাহার করা হয়, সম্ভবত এরকম কি আপনি বলছেন? হ্যাঁ, আমরা এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, হ্যাঁ, ওনারা বলছেন যে যদি এটা করতে করেন তাহলে সেক্ষেত্রে এটা মিসইউজ হওয়ার পসিবিলিটি আছে, এবং আপনারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই বন্ডের মিসইউজের যাতে না হয় এটা নিয়ে আপনারাই কথা বলে আসছিল। তাহলে বিষয়টা কন্ট্রাডিক্টরি কিনা একটু যদি আপনি আচ্ছা আমি বলি একটু এটা বিষয়। আমরা যে সমস্ত সুতা বাইরে থেকে আমদানি হয়ে আসে সেই সুতা মিসইউজ হয়, কিন্তু দেশীয় কোনো সুতা কালোবাজারে বিক্রি হয় না। দেশীয় কোনো সুযোগ নাই, কারণ সে আমার থেকে সুতা নিতে যেই দামে বিক্রি করবে, আমি যদি বাজারে বিক্রি করি একই দাম বাজারে, তার লাভটা কি? আমি ব্যাক টু ব্যাক এলসিতে যাই যে দামে বিক্রি করি, বরং বাজারে লোকাল বাজারে তার চেয়ে দাম 5 টাকা 10 টাকা কম। আমি যদি সেই মাল যদি বিক্রি করি $4 বিক্রি করি, স্থানীয় বাজারে বিক্রি করি, সেই সুতার দাম, স্থানীয় সুতার দাম মিনিমাম তার থেকে 10 থেকে 20 টাকা স্থানীয় সুতার দাম এক্সপোর্টের চেয়ে কম থাকে। তো সেখানে কালোবাজারের অর্থ কোনো সুযোগই নেই। স্থানীয় সুতার দাম এক্সপোর্টের সুতার থেকে অনেক কম, কারণ স্থানীয় সুতা যারা ব্যবহার করে অত গুণগত মান ভালো না হইলে চলে। আমাদের কিন্তু এক্সপোর্টের সুতার যে গুণগত মান ইন্টারন্যাশনাল প্রাইসে কম্পিটিশন করে, কিন্তু লোকাল প্রাইস অনেক কম থাকে। সুতরাং এই ক্ষেত্রে কালোবাজারে হওয়ার কোনো সম্ভাবনাই থাকতে পারে না। যদি গভর্নমেন্ট ওয়ারহাউসে সেন্ড করা যে গভর্নমেন্ট প্রস্তাব করতে, তখন তারা কিন্তু এখন লোকাল সুতা লাগিয়ে ইন্ডিয়ান বা ব্রিটিশ ব্যাকে তারা বরং কালোবাজারে। না না, সেটা তো বন্ডের যেখানে বন্ড থাকবে সেখানে কালোবাজারি হবে। বন্ড না যেখানে রেশন আছে সেখানে কালোবাজার। এখন তো রেশন শপ নাই, কোনো কালোবাজারে চাউল ডাল বিক্রি হয় না। তো যেখানে আপনার আইন থাকবে সেখানে কালোবাজার হবে। আমরা মনে করি বন্ডের বাংলাদেশের দেশীয় শিল্প যদি, আমার তো বড় ইনস্ট্রুমেন্ট ব্যাক টু ব্যাক এলসি, ব্যাক টু ব্যাক এলসি ছাড়া তো আমি ডলারে কোনো জিনিস বিক্রি করতে পারি না। এবং ব্যাক টু ব্যাক বিক্রি করতে সেখানে আমার মাদার এলসি দরকার হয়। পুরো ব্যাংক ব্যাক টু এলসি মাদার এলসি ছাড়া করতে পারে না। আমরা মনে করি দেশীয় সুতা এক্সপোর্টের সুতা থেকে প্রাইসের ভেরিয়েশন 10 থেকে 20 টাকা কম থাকে, সুতরাং সেক্ষেত্রে কালোবাজার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে বাজার যদি লোকালটা বেশি থাকে তাহলে এটা কথা কি? জি, আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ বলুন, আপনি বলুন, পরিচয়টা মাইকটা দাও। আমি মেয়ে কোচিং রিলেশনে কাজ করি। আচ্ছা, ও তোমার চেহারা চেঞ্জ হয়ে গেছে, ব্যাপার কি? সেটা আপনি বলেছেন যে করোনার কারণে লোকাল ইন্ডাস্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম আপনি কি কোনো হিসাব দিতে পারবেন কতগুলো লোকাল ইন্ডাস্ট্রি এরকম বন্ধ হয়ে গেছে করোনার কারণে? আর এই বাজেট দিয়ে তাদেরকে কতটা ব্যাক করানো যেতে পারে, এই বাজেটের সুবিধা তার কতটা পেতে পারে যে তার রিভাইভ করার জন্য? আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আমি তোমাকে বলি, গত বছর যখন প্যান্ডেমিক শুরু হয়, আমাদের সামনেই ছিল কিন্তু পয়লা বৈশাখ এবং 30শে চৈত্র। বাঙালির চিরচাহিত বড় উৎসব হইল পয়লা বৈশাখ এবং হালখাতা, শুভ হালখাতা। গতবার শুভ হালখাতা কিন্তু আমাদের স্থানীয় শিল্পগুলি করতে পারেনি।
আমাদের পয়লা বৈশাখের বাজারটা প্রায় 2200 কোটি থেকে 2500 কোটি টাকা, সেই বাজারটা হারিয়েছে। ঈদের বাজারটা ঈদ উল ফিতর, সেই বাজারটা চ্যারিটি মার্কেট, যেটাকে জাকাতের কাপড় বলা হয়, সব মিলে সেই বাজারটা প্রায় 5000 কোটি টাকা, সেই বাজারটা গতবার হারিয়েছে স্থানীয় শিল্প। তারপর আসেন ঈদুল আজহা, সেই বাজার, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সেই বাজারটা পূজার বাজার, সেটাও গত বছর ছিল না। সুতরাং গত বছর সার্বিকভাবে স্থানীয় টেক্সটাইল শিল্প অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা প্রান্তিক লেভেলের তাঁতি, যারা ছোট্ট তাঁতি, তারা কিন্তু স্টুডেন্ট প্যাকারের আওতায় ছিল না। কেন ছিল না? এদের ব্যাংক অ্যাকাউন্টে ছিল না, অনেকেই বাজারে কাপড় এনে। আপনারা জানেন, আমি যদি নারায়ণগঞ্জ থেকে শুরু করে আমি যদি 2500 লস্করদি, বারুদি, আমি কালীবাড়ি, পলাশ ডাঙ্গা, মাধবদী, বাবুরহাট, আমি নরসিংদী সহ বিস্তারিত অঞ্চল ওদিকে আমরা যদি বলি, সিরাজগঞ্জ, বেলকুচি, তামাই সহ যে সমস্ত টেক্সটাইল অঞ্চলগুলি আছে, তাদের একমাত্র জীবন এবং জীবিকা টেক্সটাইল দিয়ে চলে। সেই সমস্ত মানুষগুলি যারা অল্প সুতা নিয়ে ভীম অন্যজন থেকে কিনে বানিয়ে নেয়, যার যে সাইজিং মেশিনে ভীম কিনে সুতা বানিয়ে বাজারে গামছা লুঙ্গি বিক্রি করে, এই সমস্ত লোকগুলিকে তো কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার না, আর এরা কোনো ব্যাংকের অ্যাকাউন্টও নাই। সুতরাং এই প্রান্তিক লেভেলের লোকগুলিকে আমি বলবো, সরকার যে অবিতরণকৃত যে স্টিমুলাস প্যাকেজ ক্ষুদ্র শিল্পের জন্য রাখা হয়েছে, নরসিংদী স্পেশালিস্ট, নরসিংদী 2500 এবং সোনারগাঁ সহ নারায়ণগঞ্জে এই সমস্ত ব্যাংকগুলি কিন্তু নির্দেশ দেওয়া, এই সমস্ত প্রান্তিক লেভেলে যে চাষিদের যেভাবে ঋণ দেওয়া হয়, কৃষকদেরকে সেইভাবে যদি প্রান্তিক চাষিদের কৃষকদের তাদেরকে ঋণ দেওয়া হয়, তাহলে এই শিল্পটি আবার ইনশাল্লাহ আমি মনে করি আবার সচ্ছল হবে। এবং এই বছর ঈদে কিছুটা হলে তারা বেচা করতে পেরেছিল। ধন্যবাদ। হ্যাঁ, কত ভালো। আমি শুভ প্রথমতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, ম্যানমেড ফাইবার নিয়ে তো অনেক কথা হচ্ছে, তো এরকম কোন স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে আছে কিনা যে গত 1-2 বছরে আসলে এই সেক্টরটাতে কেমন ইনভেস্টমেন্ট হয়েছে? গতকালকে বোধহয় আপনার নজরে এসেছে যে বিজিনি একটা দাবি করেছে যে ম্যানমেড ফাইবারের প্রস্তুতকৃত পোশাক রপ্তানি করবে যেন 10% ইনসেন্টিভ দেওয়া হয়, তারা একটা দাবি করেছে। তো আপনারা সবাই বলছেন যে ম্যানমেড ফাইবারই হচ্ছে যে মানে আমাদের নেক্সট ফিউচার। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে ইনভেস্টমেন্ট বাড়ানোর ক্ষেত্রে হচ্ছে আপনাদের কোনো দাবি বা কোনো চাওয়া আছে কি? আচ্ছা, ধন্যবাদ প্রথম আলোর জনাব শুভকে। খোকন ভাই, আমি মুন্নি। হ্যাঁ মুন্নি, আমি আগে প্রথম আলোর উত্তরটা দিয়ে নিই। না, আমার কোশ্চেন থেকে রিলেটেডই। আপনাদের স্পিনিং মিলগুলোর মধ্যে কতগুলো মিল আছে যারা এই নন কটন ফাইবার তৈরি করে? আচ্ছা, আমি কি বলছি, আজ থেকে 10 বছর আগে আমরা স্টেপল ফাইবার ইম্পোর্ট করতাম মাত্র 5000 মেট্রিক টন, সেটা আজকে ইম্পোর্ট হচ্ছে 1 লক্ষ মেট্রিক টন। তাহলে আপনারা হিসাব করেন 10 বছরে তার উৎপাদন ক্ষমতা কত বেড়েছে। আর আমাদের দেশে যে আমাদের যে স্পিনিং মিলগুলি, শুধু একটু কিছু অ্যাটাচমেন্ট চেঞ্জ করলে এগুলি সব মেশিনে ম্যাগনেট ফাইবার বানানো যায়। সুতরাং এর জন্য আলাদা কোনো টেকনোলজির দরকার হয় না। আমি মনে করি শুধু আমাদের কার্ডিং এর মধ্যে কিছু পরিবর্তন আনতে হয়, আর আমাদের কাউন্ট বেঁধে কিছু রিং ফ্রেমে পরিবর্তন হয়, আর আমাদের ব্লো রুমের মধ্যে 2-4টা জায়গায় কিছু পরিবর্তন। আমরা যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে কটন মিলগুলিকে কনভার্টেড করে আমরা যে কোনো ম্যাগনেট ফাইবার করতে পারি, এটা ডিপেন্ড করবে চাহিদার উপরে। আমি যেরকম আমার কটন একটি ইউনিটকে আমি সম্পূর্ণ ম্যাগনেট ফাইবারে নিয়ে গেছি, সুতরাং সেই ক্ষেত্রে এমন কোনো জটিল কোনো আমি মনে করি টেকনোলজি নয়। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত ম্যানমেড ফাইবারে যাওয়ার জন্য, আমাদের সেক্টর প্রস্তুত। সুতরাং এটা যাওয়ার জন্য এমন কোনো বড় প্রস্তুতি বা কোনো আয়োজন দরকার আমি মনে করি না। তারপরে প্রেসিডেন্ট, আমার নাম সবুজ, আমি বাংলাদেশে কাজ করি। আপনার এখন পর্যন্ত যে বক্তব্যগুলো শুনলাম, আপনি বলছেন বড় লাইসেন্সের জটিলতা থেকে গেল, সোর্স ট্যাক্স কমানো হয়নি, আমদানি শুল্ক কমানোর প্রস্তাব সরকার রাখেনি, যদিও বলছেন ভ্যাট এবং ইম্পোর্ট ডিউটি কমানোর কারণে ইনভেস্টমেন্ট উৎসাহিত হবে। আমার প্রশ্ন হচ্ছে, এবারে বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এখানে ইতিবাচক দিক বেশি না নেতিবাচক দিক বেশি? আমরা যদি সার্বিকভাবে বাজেটকে বিবেচনা করি, পুরো বাজেটকে যদি বিবেচনা করি, এখানে স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে বেকার মুক্তিযুদ্ধ সব নিয়ে আলোচনা করলে আমি বলবো ইতিবাচক প্রভাবই বেশি বাজেটে। শুধু টেক্সটাইল বিবেচনায় বলবেন? আর শুধু টেক্সটাইল যদি বিবেচনা করি, আমাদের যে 4টি আমাদের দাবি ছিল, যে স্পিড দাবি, এটা ছিল যেটা হলো যে আমাদের ট্যারিফ কমিশনের রিপোর্টটা বাস্তবায়ন, খুচরা জমটা শুরু করে, এটা একটা আইনি জটিলতা। আসলে এটা আমরা জটিলতা হতো না। আমি যখন ক্যাপিটাল মেশিনারি জানি তার উপর 1% ট্যাক্স, সেই একটা সিম্পল উদাহরণ দেই, আমরা যখন কোনো জেনারেটর আনি তার উপর 1% ট্যাক্স, যখন জেনারেটরের আমাদের 2 বছর আমরা ফ্রি
স্পেয়ার পার্টস আমাদেরকে সরবরাহ করতে মেশিন সরবরাহ কোম্পানি দিয়ে থাকে। এরপরে যখনই আমরা আনতে যাই তখন এইচএস কোডগুলিকে ওরা করে কি বিভিন্ন ভাবে চেঞ্জ করে আমাদেরকে ট্যাক্স অনেক ধার্য করে। সিম্পল একটা বলি যে আমাদের অনেক মিল মালিক যখন ফ্ল্যাগ আসছে জেনারেটরে, তার উপর 70% 60% ট্যাক্স তারা ধার্য করছে। সেখানে দেখা যাচ্ছে যে কাস্টম অফিসারের বিভিন্ন ভালো অফিসার করলে তারা বুঝলে সেখানে ট্যাক্সের হারটা কম থাকে, আর যদি কোনো অন্য কোনো জটিল অফিসার করে যায় সেই ক্ষেত্রে দেখা যায় একটা নেগোসিয়েশনে যেতে হয় তাদের সাথে, নাহলে তারা 60 থেকে 70% এগুলো ট্যাক্স ধার্য করে। আমরা এই জন্য বলছি মূলধনী যন্ত্রপাতির উপরে যে ট্যাক্স ধার্য করা হয়েছে এবং তার উপরে স্পেয়ার পার্টস একই হারে করা হোক। এখন আমার একটা মেশিনের মনিটর, এই মনিটর যদি আমি এনে ওই মেশিন ছাড়া পৃথিবীর অন্য কোনো মেশিন চালানো যাবে না। একটা মনিটর আনলে তার এটাকে যে টেলিভিশন বা টিভির পর্দার যে ট্যাক্স সেটা ধরো যেটা টিভির মনিটর হিসেবে ট্যাক্সটাকে ধার্য করে ফেলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমাদের বিভিন্ন রকমের ইলেকট্রনিক স্পেয়ার জিনিসগুলির উপরে তারা অতিরিক্ত ট্যাক্স ধার্য করে, অথচ মেশিনের সাথে এই যন্ত্রপাতি যখন আসে তারা 1% আমরা বলছি এই আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য একটা ফ্ল্যাট রেট গভর্নমেন্ট করে দাও, যে মূলধনী যন্ত্রপাতির উপর যে ধরনের খুচরা যন্ত্র আসবে তার উপর একটা ফ্ল্যাট রেট করে দাও, সব যন্ত্রপাতি একটা ট্যাক্স দিলে আমরা এই হয়রানি থেকে আমাদের সেক্টরটা বেঁচে। আমরা শুধু হয়রানির জন্য বলছি ট্যাক্স, আমরা আমাদের অ্যাসোসিয়েশন মেম্বার ট্যাক্স দিতে রাজি আছি, সেটা 2% হোক 3% 5% হোক, একটা ফ্ল্যাট রেট করে দাও। কারণ এক এক সময় এক এক রেট করার কারণে আমরা এটা হয়রানি হয়ে যাচ্ছি, আমরা হয়রানি থেকে আমরা শিল্পের মালিকগুলি বাঁচতেছি। এদিকে আমি সায়েন্টিফিক কালেক্টর থেকে বলছি। ও আচ্ছা সিআরটি আপনি পিছে কেন, সামনে আসেন। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, আমার যে প্রশ্নটা আসলে সেটা হচ্ছে আপনারা নিয়মিত একটা কথা বলে যাচ্ছেন, সেটা হচ্ছে ডেইলুর হয়রানি, এবং এটা শিল্পের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তো গতকাল এফএসসিআই সংবাদ সম্মেলনে বলেছে এরা রাজস্ব আদায়ের সংখ্যা করছেন, এটা এবং হয়রানিরও আশঙ্কা তাদের, যেহেতু বাজেট বাস্তবায়ন এবং যে পলিসি দুইটা কর্তৃপক্ষে এরা পৃথক একটা উইংয়ের দাবি করেছেন। এই ব্যাপারে আপনার পরামর্শ? আমি এর সাথে একমত, কারণ এপিসিসির এই বাজেট মিটিং এ আমি ছিলাম, এই যখন এটা এই প্রস্তাবনা আসে তার সাথে আমি সংযুক্ত আছি। এখন যিনি পলিসি করে তিনি যদি আদায়কারী হয় তিনি এটার ফাঁকটা বুঝেন, কোথায় যে আপনাকে টাইট করতে হবে, কোথায় যে আপনাকে ধরলে আপনি বিপদে বানানো যাবে। সুতরাং যিনি পলিসি করবেন তিনি পলিসি বানাবেন, আর যিনি আদায় করবেন তা আদায়কারী ভিন্ন হোক। আমি এপিসিসির এই মতের সাথে একমত আমি মনে করি, কারণ যিনি বই লিখেন উনি বই পড়ান না, যিনি কবিতা লেখেন উনি কবিতা পড়ান না, কবিতা পড়ান কিন্তু শিক্ষক। তা আমি মনে করি যিনি রাইটার, যিনি স্ক্রিপ্ট রাইটার, যিনি গান লিখেন, যিনি গীতিকার তিনি গান গায় না, গীতিকারই থাকে, সুরকার সুর দেয় আর ভোকাল শিল্পী গান গায়। সুতরাং তিনটা ভিন্ন জিনিস। আমি মনে করবো যিনি পলিসি মানে উনি পড়ে, যিনি আদায়কারী তিনি ভিন্ন থাকা উচিত। থ্যাংক ইউ। আর কেউ প্রশ্ন না থাকলে বা বন্ধুগণ আমি তাহলে আজকের সম্মেলন এখানে সমাপ্তি ঘোষণা করতে পারি, আপনার যদি কারো প্রশ্ন না থাকে। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের সাংবাদিক সম্মেলন আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সাংবাদিক বন্ধুগণ আপনাদের সাথে আমরা একসাথে লাঞ্চ করবো, আপনাদের জন্য আমরা লাঞ্চের ব্যবস্থা করছি, আপনারা কেউ লাঞ্চ না খেয়ে যাবেন না। এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি এই গণমাধ্যম কর্মীদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।